বর্তমানে আমাদের দেশ ও সারা পৃথিবী এক ভয়ানক বিপদের সাথে মোকাবিলা করে চলেছে। এক মারণ ভাইরাস দুঃসহ করে তুলেছে আমাদের সবার জীবন। এরই মধ্যে আমাদের দেশ ভারতে ছড়িয়ে পড়েছে এই মরণব্যাধি করোনার দ্বিতীয় ঢেউ, যা কিনা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও সংক্রামক আকার নিয়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, যা কিনা আগের দিনের রেকর্ডকে ছাপিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে দেশের কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলোকে মেডিকেল অক্সিজেনের যোগান দেওয়ার জন্য। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পৃথিবীতে ঘটে যাওয়া সবথেকে বড় মহামারী ও অতিমারির ব্যাপারে, যা কিনা মানব সভ্যতার ইতিহাসে নথিভুক্ত রয়েছে। আপনারা দেখছেন সার্চ দ্য নেট বাংলা, আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে চ্যানেলের ভিডিও দেখতে চাইলে লাইক করে দেবেন এই পেজটিকে। প্রায় 5000 বছর আগে একটি মহামারী চীনের একটি প্রাগৈতিহাসিক গ্রামকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। নিহতদের লাশগুলি একটি বাড়ির ভিতরে ভরাট করা হয়েছিল, যা পরে পুড়িয়ে ফেলা হয়েছিল। কোনো বয়সের মানুষই এর থেকে রেহাই পায়নি, কারণ বাড়ির ভিতরে কিশোর, যুবক এবং মধ্যবয়স্ক মানুষের কঙ্কালও পাওয়া গিয়েছিল। প্রত্নতাত্ত্বিক এই জায়গাটিকে এখন হামিন মঙ্গা বলা হয়। এটি উত্তর পূর্ব চীনের অন্যতম সেরা সংরক্ষিত প্রাগৈতিহাসিক স্থান। প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক অধ্যয়ন ইঙ্গিত দেয় যে মহামারীটি এত তাড়াতাড়ি ঘটেছিল যে যথাযথ সৎকারের কোনো সময় ছিল না এবং এলাকাটিতে আর বসতি স্থাপন করা হয়নি। হামিন মঙ্গার সন্ধানের আগে উত্তর পূর্ব চীনের মিয়াও জিগৌ নামে একটি জায়গায় পাওয়া গিয়েছিল প্রায় একই সময়কালের আরেকটি প্রাগৈতিহাসিক গণসমাধি। একসাথে এই আবিষ্কারগুলি প্রমাণ করে যে একটি মহামারী পুরো অঞ্চলকে ধ্বংস করে দিয়েছিল। অ্যাথেন্স এবং স্পার্টার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার অনেকদিন পরে আনুমানিক 430 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে একটি মহামারী অ্যাথেন্সের মানুষকে বিধ্বস্ত করেছিল এবং এটি প্রায় 5 বছর ধরে স্থায়ী হয়েছিল। ঐতিহাসিকদের অনুমান অনুযায়ী মৃতের সংখ্যা 1 লাখেরও বেশি ছিল। সমকালীন গ্রিক ঐতিহাসিক থুসিডাইডাস খ্রিস্টপূর্ব 460 থেকে 400 সময়কালের মধ্যে তার লেখনীর মাধ্যমে এই মহামারীর বর্ণনা দিয়েছিলেন। এই মহামারীটি ঠিক কী ছিল তা সম্পর্কে বরাবরই বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক ছিল। টাইফয়েড, জ্বর এবং ইবোলা সহ অনেকগুলি সম্ভাবনা সামনে তুলে ধরা হয়েছে। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে যুদ্ধের ফলে বেশি লোকজনের ভিড় মহামারীকে আরও বাড়িয়ে তুলেছিল। স্পার্টার সেনাবাহিনী অনেক শক্তিশালী ছিল এবং এথেনিয়ানরা তাদের শহরে সুরক্ষিত দীর্ঘ প্রাচীর দিয়ে ঘেরা একটি দুর্গের পিছনে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। মহামারী সত্ত্বেও যুদ্ধ অব্যাহত ছিল, যা কিনা 404 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শেষ হয়নি। পার্থিয়ার বিরুদ্ধে যুদ্ধের পর যখন রোমান সৈন্যরা রোমে ফিরেছিল, বিজয়ের উল্লাস ছাড়াও আরও অনেক কিছু তাদের সাথে ছিল। তাদের শরীরে বাহিত হয়ে এসেছিল মারণ প্লেগ ভাইরাস। এই মারণ রোগ 165 থেকে 180 খ্রিস্টাব্দ সময়কালে সারা রোমে ছড়িয়ে পড়ে ও প্রায় 50 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়। সাইপ্রিয়ানের মহামারী 250 থেকে 271 খ্রিস্টাব্দ সময়কালে রোমান সাম্রাজ্যকে আরেকবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এই প্লেগ 3য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। সেই সময়ে রোমান সেনাবাহিনীর ব্যাপক জনবলের ঘাটতি সৃষ্টি হয় ও খাদ্য উৎপাদনও ব্যাপকভাবে ব্যাহত হয়। যার নামে এই মহামারীর নামকরণ, সেই সেন্ট সাইপ্রিয়ান ছিলেন একজন রোমান বিশপ ও একজন খ্রিস্টান লেখক যিনি এই মহামারীর সাক্ষী ছিলেন। তিনি তার নথিতে এই মহামারী সম্পর্কে বর্ণনা করেছিলেন।
মহামারীর শিখর সময়ে রোমে প্রতিদিন 5,000 জন লোক মারা গিয়েছিল বলে জানা যায়। পাঁচশো 41 থেকে 549 খ্রিস্টাব্দ সময়কালে বাইজেন্টাইন সাম্রাজ্যতে বুবনিক প্লেগের প্রাদুর্ভাব ঘটে। কিছু অনুমান অনুযায়ী বিশ্বের জনসংখ্যার 10% এই প্লেগে মারা গেছে। প্লেগটির নাম বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নামানুসারে করা হয়েছে। তার শাসনকালে বাইজেন্টাইন সাম্রাজ্য উন্নতির সর্বাধিক শিখরে পৌঁছেছিল এবং মধ্যপ্রাচ্য থেকে পশ্চিম ইউরোপ পর্যন্ত বিরাট অঞ্চলে সাম্রাজ্য বিস্তার লাভ করে। সম্রাট জাস্টিনিয়ানও প্লেগ আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যান, কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু এই মহামারী আঘাত হানার পরে ধীরে ধীরে তার সাম্রাজ্যের পতনের সূচনা হয়। ব্ল্যাক ডেথ আজ অবধি মানব ইতিহাসে নথিভুক্ত সমস্ত মহামারীগুলির মধ্যে সবথেকে ধ্বংসাত্মক আকার নিয়েছিল। এই মহামারী মানব সভ্যতার ইতিহাসে একটি বীভৎস, অমানবিক ও কালো ইতিহাস বহন করছে। এটি ছিল বুবনিক প্লেগ, যা ভয়ঙ্কর মহামারীর আকার নেয়, যা ইউরোপের অর্ধেক জনসংখ্যাকে ধ্বংস করে দেয়। ইউরোপের মোট জনসংখ্যার 30 থেকে 60% মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। প্রায় 7.5 থেকে 20 কোটি মানুষের মৃত্যু ঘটে এই মহামারীতে। এই মহামারী ইউরোপের ইতিহাসে ব্যাপক ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছিল। এই মহামারী এক ধরনের ভাইরাল জ্বর, যা মেক্সিকো এবং মধ্য আমেরিকার 1.5 কোটি মানুষকে হত্যা করেছিল। এই সময়ে এই অঞ্চলটিতে চরম খরা চলছিল, ফলে স্বাস্থ্যের দিক থেকে এখানকার জনগোষ্ঠী দুর্বল হয়ে পড়েছিল, আর এরই মধ্যে এই রোগটি সম্পূর্ণ বিপর্যয় সৃষ্টি করেছিল। কোকোলিজিটলি একটি অ্যাজটেক শব্দ, যার অর্থ পোকা। সাম্প্রতিক এক গবেষণায় যারা এই সংক্রমণে মৃত তাদের কঙ্কাল থেকে ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে যে তারা এস প্যারাটিফিসি নামে পরিচিত সালমোনেল্লা ব্যাকটেরিয়ার একটি উপপ্রজাতির দ্বারা সংক্রমিত হয়েছিল, যা কিনা টাইফয়েড জ্বর সহ ডিহাইড্রেশন এবং জটিল পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। 16শ শতাব্দীতে ইউরোপের হামলাকারীরা যখন আমেরিকা মহাদেশে আক্রমণ করে, তখন সেখানকার অধিবাসীদের কাছে পৌঁছে যায় এক মারণবাদী প্লেগ, যা কিনা তাদের শরীরে ছিল নতুন। এই মহামারীর প্রকোপে ধ্বংস হয়ে যায় সেখানকার আদিবাসী, ইনকা, অ্যাজটেক জনগণ। 1519 সালে যখন স্প্যানিশ বাহিনী কর্টেজের নেতৃত্বে অ্যাজটেক শহর টেনোচিটলান আক্রমণ করে এবং 1532 সালে ফ্রান্সিসকো পিজারো ইনকাদের ওপর আক্রমণ করে, তখন তাদের বিরুদ্ধে সেরকম শক্ত প্রতিরোধ করতে পারেনি অ্যাজটেক ও ইনকা বাহিনী। এর কারণ তাদের সেনাবাহিনী ও জনগণ এই নতুন রোগে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে। এই মহামারী ইতিহাসে গ্রেট প্লেগ অফ লন্ডন নামে পরিচিত। 1665 সালের এপ্রিল মাসে লন্ডনে বুবনিক প্লেগ ছড়িয়ে পড়ে। এই মহামারী প্রায় 1666 সালের জুলাই মাস অবধি চলতে থাকে। এই কম সময়ের মধ্যে লন্ডনের জনসংখ্যার 15% ধ্বংস হয়ে যায়। প্রায় 75,000 থেকে 1 লাখ মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পরবর্তী সময়েও লন্ডনের মানুষের কাছে সুখকর হয়নি। ঠিক সেই বছরের সেপ্টেম্বর মাসে এক ভয়ানক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় শহরের বিশাল অংশ, যে ঘটনা ইতিহাসে গ্রেট ফায়ার অফ লন্ডন নামে পরিচিত। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী ফ্রান্সের মার্সেলিতে গ্র্যান্ড সেন্ট অ্যান্টইন নামে একটি পণ্যবাহী জাহাজ যখন পূর্ব ভূমধ্যসাগর থেকে পণ্য সমেত মার্সেলির বন্দরে পৌঁছায়, তখন মার্সেলির মহামারী শুরু হয়েছিল। যদিও জাহাজটিকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল, কিন্তু যতদূর সম্ভব ভাইরাস সংক্রমিত খড়ের গাদার মাধ্যমে শহরে পৌঁছায়। মহামারীটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তী 3 বছরে মার্সেলির এবং আশেপাশের অঞ্চলে প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়। অনুমান করা হয় যে মার্সেলির জনসংখ্যার 30% ধ্বংস হয়ে যায়। 1770 থেকে 1772 খ্রিস্টাব্দের মধ্যে রাশিয়ান সাম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথারিনের আমলে মস্কোতে এক ভয়ানক প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে।
সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে ওঠেন ও সমস্ত কারখানাকে মস্কো থেকে সরিয়ে শহরকে কোয়ারেন্টাইন করে দিয়েছিলেন। এই অবস্থায় শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। এই মহামারীতে প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু হয়। আধুনিক শিল্পযুগে নতুন দ্রুততর পরিবহন ব্যবস্থা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ধ্বংসযজ্ঞকে আরো সহজ করে তুলেছিল। মাত্র কয়েক মাসের মধ্যে এই রোগটি বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছিল ও এতে প্রায় 10 লক্ষ লোক মারা গিয়েছিল। মহামারীটি সর্বোচ্চ মৃত্যুহারে পৌঁছতে মাত্র 5 সপ্তাহর সময় লেগেছে। প্রথম এর ঘটনা রাশিয়ায় প্রকাশিত হয়েছিল। যদিও তখন বিমান ভ্রমণের অস্তিত্ব ছিল না, তা সত্ত্বেও ভাইরাসটি দ্রুত ইউরোপ এবং সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই সারা পৃথিবী জুড়ে একটি ফ্লু মহামারী মানবজাতিকে গ্রাস করে ফেলে। সম্ভবত যুদ্ধের ভয়াবহতা, অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য সংকট এই মহামারীকে ইন্ধন জুগিয়েছিল। এমন অনেক আদিবাসী জনগোষ্ঠী ফ্লুয়ের কারণে বিলুপ্ত হয়ে গেছে। এটি H1N1 ভাইরাসের প্রজাতি ছিল। 3 বছর ধরে চলা এই মহামারী সারা পৃথিবীতে 50 কোটি মানুষকে সংক্রমিত করে ও প্রায় 5 কোটি মানুষের মৃত্যু ঘটে। এর নাম স্প্যানিশ ফ্লু হলেও এর উদ্ভব যে স্পেনে ঘটেছিল সেই ধারণা সম্পূর্ণ ভুল। এশিয়ান ফ্লু ছিল আরেকটি বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জা মহামারী। এর উৎপত্তি হয় চীন থেকে। সংগৃহীত তথ্য থেকে জানা যায় যে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং 1957 সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে, 1957 সালের এপ্রিলে হংকং এবং আমেরিকার উপকূলীয় শহরগুলিতে এই রোগের প্রথম রিপোর্ট পাওয়া যায়। সারা বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা 11 লক্ষেরও বেশি ছিল। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে 1,16,000 মানুষের মৃত্যু হয়। এইডস প্রথম শনাক্ত হওয়ার পর থেকে আনুমানিক 3 কোটির বেশি মানুষ মারা গেছে। এই ভাইরাসটি সম্ভবত শিম্পাঞ্জি থেকে মানব শরীরে প্রবেশ করে ও এর উৎপত্তিস্থল আফ্রিকা মহাদেশ। বিগত কয়েক দশক ধরে এই রোগটির কোনো চিকিৎসা নেই, তবে 90-এর দশকের থেকে উন্নত মানের ওষুধের ফলে এখন এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেকদিন বাঁচিয়ে রাখা সম্ভব। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী এইডস রোগের ভ্যাকসিনের প্রথম ধাপের ট্রায়াল যথেষ্ট সফল। এই ভ্যাকসিন মানুষের শরীরে অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। H1N1 এর নতুন স্ট্রেনের কারণে 2009 সালের সোয়াইন ফ্লু মহামারীটি ঘটেছিল। 2009 সালের বসন্তে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে মেক্সিকোতে ও এরপর সারা বিশ্বে ছড়িয়ে যায়। 1 বছরে ভাইরাসটি সারা পৃথিবী জুড়ে প্রায় 140 কোটি মানুষকে সংক্রমিত করেছে এবং প্রায় 5 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। ইবোলা 2014 থেকে 2016 সালের মধ্যে পশ্চিম আফ্রিকাতে ছড়িয়ে পড়েছিল। 28,600টি রিপোর্টেড কেসের মধ্যে 11,322 জন মারা গেছে। 2013 সালের ডিসেম্বরে প্রথম রিপোর্ট করা হয়েছিল গিনিতে। তখন এই রোগটি দ্রুত লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছিল নাইজেরিয়া, মালি, সেনেগাল এবং 3টি দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে খুব কম সংখ্যক কেস দেখা গেছে। ইবোলার এখনও কোনো সঠিক নিরাময় নেই এবং এখনও বিজ্ঞানীরা এর ভ্যাকসিন অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বোধহয় নতুন করে এর সম্পর্কে কিছু বলার নেই। আজ আমরা প্রত্যেকেই এই মহামারীর প্রকোপে কষ্টের মধ্যে আছি। গত বছর 2020 থেকে আমাদের মধ্যে অনেকেই এই রোগে কম বেশি আক্রান্ত হয়েছি ও নিজেদের কাছের মানুষকে হারিয়েছি। এরই মধ্যে এখন আমাদের দেশ এই মহামারীর দ্বিতীয় তরঙ্গে আক্রান্ত। অবস্থা আগের তুলনায় অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে। সারা পৃথিবী জুড়ে যত কেস রিপোর্টেড করা হয়েছে তা অনুযায়ী 14 কোটির বেশি মানুষ এখনো অবধি আক্রান্ত ও 31 লক্ষের বেশি মানুষের মৃত্যু ঘটে গেছে। সারা বিশ্বের বিজ্ঞানীদের প্রচেষ্টায় রেকর্ড সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়েছে। ভারতে দ্রুত গতিতে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এখন এই মহামারী থেকে যে কবে পুরোপুরিভাবে নিষ্পত্তি মিলবে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এই ভিডিওর পরে প্রশ্ন এটাই যে তাহলে কি ভবিষ্যতেও আমাদেরকে এইভাবেই নতুন মহামারীর সম্মুখীন হতে হবে? ভবিষ্যতে কি এরকম আরো অনেক অজানা ভাইরাস ও ব্যাকটেরিয়া আমাদের জন্য প্রাণঘাতী মহামারীর সৃষ্টি করবে? উত্তরটা হলো হ্যাঁ, হবে। কোভিড-19 অতিমারি তো শুধু একটা শিক্ষা মাত্র। এরপর থেকে বিশ্বের প্রতিটি সরকারকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর সবথেকে বেশি নজর দেওয়া উচিত। স্বাস্থ্য ব্যবস্থাকে মহামারী ও অতিমারির জন্য সবসময় প্রস্তুত রাখা উচিত এবং জনগণের উচিত এই বিভিন্ন রকম স্বাস্থ্যকর অভ্যেস যেমন হাত ধোয়া, পরিষ্কার থাকা ইত্যাদি অভ্যেসগুলি বজায় রাখা। তাহলে আপনাদের বলে রাখি, মানবজাতির কৃতকর্ম যার দ্বারা পরিবেশ ধ্বংস করে গ্লোবাল ওয়ার্মিং এর সম্মুখীন গোটা মানবজাতি, তাও কিন্তু মহামারী তৈরি হওয়ার উপযুক্ত অবস্থা ঘটিয়ে দিয়েছে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মেরু অঞ্চলের যে চিরস্থায়ী বরফের স্তর থাকে, যাকে পার্মাফ্রস্ট বলা হয়ে থাকে, তা গলতে শুরু করে দিয়েছে এবং এই আস্তরণ থেকে মুক্ত হয়েছে বেশ কিছু প্রাগৈতিহাসিক ভাইরাস ও ব্যাকটেরিয়া। এই ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজাতিগুলি প্রায় 50,000 বছর ধরে বরফের আস্তরণের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, যা কিনা বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে জীবিত হয়ে উঠেছে। এখন এটাই আশঙ্কা যে এর মধ্যে কিছু অজানা প্রজাতির ভাইরাস আবার কোনো নতুন মহামারী ঘটানোর ক্ষমতা রাখে কিনা। একটি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী যে দ্রুত হারে মানুষ বসতি, শিল্প স্থাপনের জন্য বন্যভূমির উৎপাটন করে চলেছে, তা মানুষকে ঠেলে দিচ্ছে নতুন মহামারীর দিকে। এমনকি আমাজনের গভীর জঙ্গলকে, যা কিনা পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাকেও ধ্বংস করতে পিছপা হচ্ছে না অর্থলোভী, ক্ষমতালোভী মানুষের দল। এর থেকে বিজ্ঞানীদের খুব গভীর আশঙ্কা যে এমন অনেক জীবাণু, যা কিনা এতকাল সুরক্ষিত ছিল গহন জঙ্গলের বাস্তুতন্ত্রে, তা ছড়িয়ে পড়তে পারে মানুষের মধ্যে আর ঘটাতে পারে ভয়ানক মহামারী। এছাড়াও কিছু কিছু জায়গায় মানুষের অনিয়ন্ত্রিত ও জঘন্য খাদ্যাভ্যাস, যা মানুষের শরীরে নতুন নতুন ভাইরাসের সঞ্চার ঘটাচ্ছে। উদাহরণস্বরূপ দেখিয়ে নিন চীনের এক বিশাল অংশের মানুষের জঘন্য খাদ্যাভ্যাসকে। সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না জৈবিক হাতিয়ারের দ্বারা কোনো দেশের তার শত্রু দেশের ওপর হামলার তত্ত্বকেও। তা মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি মহামারী কোনোভাবেই মানব জাতিকে নিস্তার দেবে না, বরঞ্চ আমাদের উচিত নিজেদের প্রস্তুত রাখা। ভিডিওতে দেখানো তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে অবশ্যই লাইক করবেন এই ফেসবুক পেজটিকে।